মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব শিল্প কারখানা সহ বর্জ্য ব্যবস্থা মেনে চলার নির্দেশ। শেষ হলো উপজেলা নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর, জানালেন ইসি হাবিব। ভ্যাট আরোপ মেট্রো রেলের সুনাম নষ্ট করবে বললেন সেতুমন্ত্রী। রাজধানীর জরাজীর্ণ বাসের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজপথে চালকরা। কালশীতে পুলিশ বক্সে আগুন, যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। শিল্প কারখানা পরিবেশ বান্ধব করার তাগিদ দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা মেনে চলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে শ্রমঘন শিল্প গড়ে তোলায় গুরুত্ব আরোপ করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিনের রিপোর্ট। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে দেশে তৈরি পণ্য। উৎপাদিত এসব পণ্যের বড় অংশই আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসারে প্রতি বছর এসএমই মেলা আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। এবার অংশ নিয়েছে ৩.৫ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যার ৬০% নারী উদ্যোক্তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই পুরস্কার বিজয়ী ৭ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেন তিনি। অর্থনীতি বিকাশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা তুলে ধরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই ১০০টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোয় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। সরকার প্রধান বলেন, শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কলকারখানা হতে হবে পরিবেশ বান্ধব। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। এলাকা ভিত্তিক পণ্য অনুসন্ধান ও বাজার ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোক্তাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। এই পর্যায়ে ১৬০টি উপজেলায় ভোট হচ্ছে। মঙ্গলবার ২১ মে ভোট ঘিরে এসব এলাকায় জমে উঠেছে শেষ বেলার প্রচারণা। ভোটারের মন পেতে কর্মী সমর্থক নিয়ে পাড়া, মহল্লা, অলিগলি চষে বেরিয়েছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাররাও নানা হিসাব মেলাতে ব্যস্ত। এই নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর বলে জানালেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সততার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রোববার বরগুনায় এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। হাবিব বলেন, গত সংসদ নির্বাচনে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। বরগুনা ও বেতাগী সহ সব উপজেলা পরিষদ নির্বাচন এবারও শতভাগ সুষ্ঠু হবে। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। নিরাপদে নির্বিঘ্ন আসেন, আপনাদের নিরাপত্তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিবে এবং আপনারা নিজের ভোটটা দিয়ে বাড়িতে চলে যাবেন ইনশাল্লাহ। সো আপনারা আসেন, আপনাদের ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা প্রয়োগ করেন এবং আপনারা এটা দায়িত্ব।
বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর শেখ হাসিনা কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বের নন্দিত নেতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সেই স্লোগান জয় বাংলা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা। এতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনের নানা স্মৃতিচারণ করেন দলটির সিনিয়র নেতারা। এবং রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করার পর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার জীবনে বাস্তবে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা ফিকশনকেও হার মানায়। তার লড়াই, ত্যাগ ও প্রতিকূল পরিবেশে বিজয়ী হওয়ার ইতিহাস গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু কন্যার শক্ত নেতৃত্ব না থাকলে বাংলাদেশ আজকে আরো দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পতিত হতো। কাজে আমি শুধু ভাবি এই 17ই মে 1981 আমাদের জন্য আশীর্বাদ হয়ে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসেছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বের নন্দিত নেতা। 2040-এ আগেই আমরা তার যেই স্বপ্ন তিনি দেখছেন, স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের মাধ্যমে উন্নত বাংলাদেশ করবেন, অবশ্যই সেটা আমাদের দেশে সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তার নেতৃত্বে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতেই শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত উনি যে পরিশ্রম করেন, যেভাবে উনি দেশের জন্য কাজ করেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো যে জননেত্রী শেখ হাসিনার মতন একটা আমরা নেতা পেয়েছি এবং একটা প্রাইম মিনিস্টার পেয়েছি। দেশের স্বার্থে শেখ হাসিনা নিজের জীবনকেও তুচ্ছ করেছিলেন বলেও মত দেন তিনি। দীর্ঘ জীবন ওনার আমি কামনা করছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মেট্রো রেলে এনবিআর এর 15% ভ্যাট আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশের দেশ ভারতেও মেট্রো রেলে ভ্যাট নেই উল্লেখ করে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ভ্যাট বসলে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে। এ সময় রাজধানীতে জরাজীর্ণ বাস চলাচলের বিরুদ্ধেও পদক্ষেপের হুঁশিয়ারি জানান তিনি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানি যে এনবিআর এর এই সিদ্ধান্ত ইট ইজ নট রাইট। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনের সহানুভূতি পাচ্ছেন না রোগীরাও। রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এ ঘটনায় কালশীতে পুড়িয়ে দেওয়া হয় 2টি ট্রাফিক পুলিশ বক্স। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত প্রতিবাদ চলবে। মনিরুল ইসলামের রিপোর্ট। একে তো তাপদাহ, তার উপর ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন। এমন অবস্থায় রাজিয়া বেগম নামে এক শতবর্ষী বৃদ্ধা পড়েন বিপাকে। কুর্মিটোলা হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে যেতে পারছেন না গন্তব্যে। মেয়ের সাহায্যে কোনো মতে হেঁটে হেঁটেই যাচ্ছিলেন। এমন অবস্থা দেখে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসে টিম মোহনা। কোলে নিয়ে তুলে নেন গাড়িতে। আন্দোলনের কারণে নাভিশ্বাস অবস্থা রাজধানীবাসীর। মিরপুর 10 নম্বরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পর বেলা 2টায় ফের চালকরা অবস্থান নেয় কালশীতে। এতে যানজট ছড়িয়ে পড়ে বিমানবন্দর পর্যন্ত। সেসব ভোগান্তির কথাই জানালেন ভুক্তভোগীরা। আমরা তো এইভাবে সাধারণ পাবলিক কষ্ট করতেছি, কি বলবো এখানে। এখানে সরকারকে দেখার দরকার। এটা দিন গেতেছে, তারপরেও টাকা ঠিকই দেন লাগবো। কত গাড়ি গ্যাস তুলতে পারতেছে না, মনোগঞ্জে এই আটকায় রাখছে আর কি। কালশীতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে চালকরা। এ সময় দেখা যায় কালশী মোড়ের পশ্চিমের ট্রাফিক পুলিশ বক্স দাউ দাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরই বিকেল 4:30টার দিকে আন্দোলনকারীরা ট্রাফিক পুলিশের কার্যালয়েও অগ্নিসংযোগ করে। এ চিত্র ধারণ করতে গেলে মোহনা টেলিভিশনের উপর নিচ থেকে ইটপাটকেল ছুটতে থাকে।
আর চালকরা সরকারের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। বলেন তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের নির্দেশনা দেখ, আমরা তো গরিব মানুষ, আমরা তো কর্ম করে খাই, আমরা তো চুরি করি না, ছিনতাই করি না, ডাকাতি করি না। নইলে করে ঘর চুরি করবো, নইলে একটা অফিসারের ঘর চুরি করবো, এটা কি আপনি মানবেন? জামালের উপর কাটায়া মানে কিভাবে আমরা কর্ম করে খাবো সেই চেষ্টায় কিন্তু আমরা আছি। এ সময় যানবাহন আটকে বেশ কয়েকটি বাস ও প্রাইভেট কারও ভাঙচুর করে আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর মিরপুরে রিকশা চালক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার প্রায় 5.5 ঘন্টার পর স্বাভাবিক হয় যান চলাচল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুর এলাকা সড়ক অবরোধ করে 10 নম্বর গোলচত্বরে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় পুলিশ। এই সময় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়লে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ভিডিও ফুটেজ দেখে গাড়ি ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা অটোরিকশা বন্ধ করেছি। কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতি তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপর আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। এর আগে সকাল 10:30টার দিকে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে 10 নম্বর গোলচত্বর এলাকা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে বিপাকে পড়ে যাত্রীরা। অটোরিকশা চালকদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা চলাচল বন্ধ করা যাবে না। এই গাড়িটা যদি বন্ধ করতে হয় কেন আগে করেনি? হঠাৎ যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমরা কিভাবে চলবো? যে কোনো একটা চাকরি দেখে আমরা যেন মা বাবাকে খাওয়াইতে পারি, আমরা কিভাবে চলবো? কিছু সময়ের জন্য মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় অচল করে দেয় তারা। আমি অটো রিকশা চালাই, ঠিক আছে, কিস্তির উপরে একটা গাড়ি তুলছি, এই গাড়িটা পর্যন্ত নিয়ে গেছে। এই অটো রিকশার উপরে 2 লাখ টাকা আমার দেয় না। প্রত্যেক দিন মনে করেন 500 টাকা কিস্তি স্যার। এরপরে সংসার আছে, বাজার কইরা রুম ভাড়া দিয়ে সব চলতে হয়। আমি কর্ম করতে পারি না, আমি আর কিভাবে আমি চলবো? আমি তাহলে ব্যস্ততম এই এলাকা 5.5 ঘন্টার পর স্বাভাবিক হয় যান চলাচল। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মুখ্য মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশ দুটির সহায়তা বাড়ানো গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব। রোববার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপ যদি অব্যাহত রাখা যায়, আদালতের রায় আমাদের পক্ষে এলে মিয়ানমার প্রত্যাবাসন শুরু করবে আশা করি। এছাড়া আন্তর্জাতিকভাবে যে মামলা করা হয়েছে তার রায় বাংলাদেশের পক্ষে আসছে। তিনি আরো বলেন, কিরগিজস্তানে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেনি। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন, তার সাথে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তিনি কিছু সাজেশনও আমাদের দিয়েছেন। আমি সেগুলো সবকিছু বলতে চাই না। কিছু সাজেশন দিয়েছেন সমস্যার সমাধান করার লক্ষ্যে। আমাদের যে রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। ঢাকা দক্ষিণ সিটিতে গত 50 বছরে যে কাজ হয়নি তা গেল 4 বছরে হয়েছে বলে জানালেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তি উপলক্ষে বিগত দিনে 1200 কোটি টাকার অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি। সকালে নগর ভবনে উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রার 4 বছর শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব তুলে ধরেন। বিগত 50 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাত্র 24টি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হয়েছিল 22টি ওয়ার্ডে। বিগত 4 বছরে আমরা নতুন 41টি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন করেছি।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হওয়ায় ভারতীয় পুলিশের কাছে যোগাযোগ করেছে ডিবি। রোববার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংসদ সদস্য আনারের কন্যা দেখা করতে গেলে এ তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, সংসদ সদস্যর মোবাইল নম্বর খোলা থাকলেও এটি তার নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ আসছে। এ বিষয়ে অগ্রগতি জানাতে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার এসটিএফ এর কাছে ডিবি সহযোগিতা চেয়েছে। এমপি মুদের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে কিভাবে খুঁজে পাচ্ছে না, সে আসছে। তো আসার পরে আমরা এখনো আবার আমাদের যে এডিসি সাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি, তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম, তারাও অনেক কাজ করছে। অনুমোদনহীন ইলেকট্রোলাইট পানীয় বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে বাজার থেকে এসব পণ্য তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রোববার দুপুরে নগর ভবনে স্থাপিত আদালতের বিচারক আলাউল আকবর এই রায় দেন। পরে শর্ত সাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন। ইলেকট্রোলাইট বা এনার্জি ড্রিঙ্কস নামে কোনো পণ্যের অনুমোদন নেই বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নয়ন মুরাদের রিপোর্ট। থরে থরে সাজানো এসব কোমল পানীয় ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করলেও এর মধ্যে অধিকাংশ পণ্যে রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান। আর ইলেকট্রোলাইট বা এনার্জি ড্রিঙ্কের নামে যা বাজারজাত করা হচ্ছে তা আরও ভয়াবহ। অনুমোদনই নেই, তাহলে সেটার ক্ষতিকর কি আছে বিষয়? এটা কি ঔষধ নাকি খাবার? এমন প্রেক্ষাপটে গেল 14 মে বিশুদ্ধ খাদ্য আদালতে 7টি কোম্পানির 5টি ইলেকট্রোলাইট পানীয় নিষিদ্ধ চেয়ে মামলা দায়ের করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান। শুনানি শেষে দুটি কোম্পানিকে অর্থদণ্ড করেন আদালত। একই সঙ্গে বাজার থেকে ক্ষতিকর এসব পণ্য সরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়। তারা দুষ্কৃতির কথা সম্পূর্ণ পণ্যগুলো অবৈধ, তো এই অবৈধ পণ্যগুলোর অবস্থার কি হবে? এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই পণ্যগুলো বাজার থেকে উত্তোলন করা খুবই জরুরি। আদালত আমার আবেদন মঞ্জুর করেছেন। বাজারে কয়েকটি ইলেকট্রোলাইট পানীয়র বোতলের গায়ে লেখা উপাদান সম্পর্কে জানা যায় পুষ্টিগুণের কথা লেখা থাকলেও সেখানে শুধুমাত্র কিছু কেমিক্যাল উপাদানের নাম লেখা রয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিষয়টি স্বীকার করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার বিষয়ক কর্মকর্তা জানান, এ ধরনের পণ্য সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান অনুমোদন দেয়নি। এনার্জি ড্রিঙ্কসের কোনো প্রকার স্ট্যান্ডার্ড তৈরি করা হয়নি এবং কোনো অনুমোদনও দেওয়া হয়নি। এখন বাজারে ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস নামেই হোক বা অন্য কোনোভাবেই হোক, যদি এনার্জি ড্রিঙ্কস থাকে তাহলে সেটা একেবারেই অবৈধ। কারণ যে সফট ড্রিঙ্কসের জন্য এই মুহূর্তে আসলে ক্যাফেইনের মাত্রা ঠিক করে দেওয়া আছে, তো এই ক্যাফেইনের মাত্রা যেটা ঠিক করে দেওয়া আছে সেটা সফট ড্রিঙ্কসের জন্য। এটা যদি অতিরিক্ত যে মাত্রায় আছে তার চেয়ে যদি অতিরিক্ত তারা যদি এই এনার্জি ড্রিঙ্কসে ব্যবহার করে সেটা একেবারেই অবৈধ। তিনি জানান, সফট ড্রিঙ্কসের জন্য নির্ধারণ করে দেয়া ক্যাফেইন ও অন্যান্য উপাদানের মাত্রা বাড়িয়ে ইলেকট্রোলাইট বা এনার্জি ড্রিঙ্ক নামে যা বাজারজাত করা হচ্ছে তা আইনত দণ্ডনীয় অপরাধ। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করায় নরসিংদীর বেশিরভাগ ফার্মেসিতে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ। 2000-এরও বেশি ডিসপেন্সারির মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটিতে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন, দোকান মালিকদের এমন উদাসীনতার কারণেই জীবন রক্ষাকারী ওষুধ কখনো কখনো হুমকির কারণ হয়ে দাঁড়ায়। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা হলো বেশিরভাগ ওষুধের দোকানে তাপমাত্রা সংরক্ষণের ব্যবস্থা নেই। উন্মুক্ত দোকানে মেঝে থেকে শুরু করে কাঠের তাকে সারি সারি সাজানো নানা জাতের ওষুধ। তাপমাত্রা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নরসিংদীর ফার্মেসিতে একই চিত্র। অতিরিক্ত আর্দ্রতা ও গরমে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ। 2000-এর বেশি ডিসপেন্সারির মধ্যে জেলায় হাতে গোনা কয়েকটি দোকান শীতাতপ নিয়ন্ত্রিত। কিছু দোকানে ফ্রিজ থাকলেও তাতে ওষুধ রাখা যায় খুবই সামান্য। গরমের কারণে আমাদের ওষুধের গুণগত মান অনেকটা কমে যেতেছে। এখন আমরা যে রোগীর ওষুধ দিই ওষুধে কাজ করে না।
কাজ কতটুকু করে না করে এটা যারা খায় তারই জানে। তাপমাত্রার বিষয়ে সঠিক ধারণা নেই বিক্রেতাদের, আর ক্রেতারা ওষুধ কিনছেন নিরুপায় হয়ে। তীব্র গরমে ওষুধ নষ্ট হয়ে যায়, এই ওষুধ নিয়ে আমাদের কোনো কাজ হয় না, আমরা খাইতেছি আর নিতে হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি বর্তমানে কোথাও নাই। ওষুধের গুণগত মান ঠিক না থাকলে রোগীর জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। টেম্পারেচার অধিক হারে বেড়ে যাচ্ছে, এটা কোনোভাবেই এটাকে সাপোর্ট তো আমরা দিতে পারবো না যে ওষুধ ভালোই থাকবে। আমাদেরকে সময় আসছে এখন প্রতিটা ফার্মেসিকে ডেভেলপ করে নিয়ে তার টেম্পারেচারটাকে মেনটেন করা। জীবন রক্ষাকারী যে ওষুধ যেটা দিয়ে মানুষের আমরা জীবন রক্ষা করে থাকি, সেটা যদি আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা যদি সংরক্ষণ, বিতরণ এবং সরবরাহ না করতে পারি, তাহলে আমরা মানুষজন গুরুতর ক্ষতির সম্মুখীন করব, আমাদের ভবিষ্যৎ জেনারেশন হুমকির মুখে পড়বে। বাংলাদেশ সরকারের তরফ থেকে মডেল ফার্মেসি কনসেপ্ট চালু করা হয়েছে। আশা করি আমাদের প্রতিটি ফার্মেসির নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে এই আদর্শ তাপমাত্রা মেনটেন করার চেষ্টা করা হবে। সঠিকভাবে ওষুধ সংরক্ষণ করা না হলে পার্শ্ব প্রতিক্রিয়ার পাশাপাশি কার্যকারিতাও নষ্ট হতে পারে। জেসমিন আলম, মোহনা। উৎপাদন ও প্রজনন বাড়াতে মধ্যরাত থেকে সাগরে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উপকূলে ঘরে ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। নিষেধাজ্ঞার সময়টাতে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বন্টন করার দাবি জানিয়েছেন তারা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলি সহ আরশার ৪ সদস্যকে আটক করেছে এপিবিএন পুলিশ। রোববার বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। মোহাম্মদ ইকবাল জানান, রোববার ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় আমির হোসেন, জিয়াউর রহমান, সৈয়দুল আমিন, মোহাম্মদ হারুনকে আটক করা হয়। ১৪টি রাইফেলের গুলির খোসা ও ২টি শটগানের কার্তুজের খোসা, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত ২ প্যাকেট লোহার বিয়ারিং বল, ২টি ওয়াকিটকি, ১টি ওয়াকিটকির চার্জার এবং ২টি খিলিজ উদ্ধার করা হয় এবং ৪ জন আসামি গ্রেফতার করা হয়। এরা হলো আমির হোসেন, জিয়াউর রহমান, তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো আরো একবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব শিল্প কারখানা সহ বর্জ্য ব্যবস্থাপনা মেনে চলার নির্দেশ। শেষ হলো উপজেলা নির্বাচনের প্রচারণা, সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর, জানালেন ইসি হাবিব। ভ্যাট আরোপ মেট্রো রেলের সুনাম নষ্ট করবে বলেন সেতুমন্ত্রী। রাজধানীর জরাজীর্ণ বাসের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজপথে চালকরা, কালশীতে পুলিশ বক্সে আগুন, যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।